জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। এবারে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদে যুক্ত হলো ৪৯ নতুন নারী কণ্ঠ। রোববার রাতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নতুন এ সদস্যদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, নারীর অধিকার, সমতা আর উন্নয়নের প্রশ্নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন নবনির্বাচিতরা। শপথ শেষে বেরিয়ে নবীন আইন প্রণেতারা বললেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার। একই সঙ্গে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অন্যদিকে নারীর ক্ষমতায়নে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা চিফ হুইপের। এদিকে মনোনয়ন বৈধ হলেও এখনও গেজেট না হওয়ায় এনসিপির নুসরাত তাবাসসুম এদিন শপথ নিতে পারেননি। যদিও নুসরাতের গেজেট ঠেকাতে ইসিতে চিঠি দিয়েছেন এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিন। মহিলাদের জন্য অনেক কিছু করার আছে, স্পেশালি মহিলাদের নিরাপত্তা। নারী হলো একটা সমাজ গঠনের মূল ভিত্তি। সেই মূল ভিত্তিকে আমরা কিভাবে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আমি যেন সবসময় দায়িত্ববোধ নিয়ে কাজ করতে পারি, দেশের মানুষের জন্য কাজ করতে পারি। আমার প্রথম যে আন্দোলনের মাঠ ছিল সেটা কিন্তু শিক্ষা সংস্কার থেকে এসেছিল আমার বাচ্চার জন্য। তো সেই জায়গা থেকে মেয়েদের রাজনীতি বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্যায়ের কিন্তু প্রতিরোধ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা যদি করতে না পারি, যে পর্যায়ে আমি এসেছি এই পর্যায়ে আসার কোনো যৌক্তিকতা নাই। বাংলাদেশের সকল নারীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন এই যে বাধা, মানসিক বাধা, যে হিজাব বা ধার্মিক হয়ে দেশের মানুষের জন্য কাজ করা যায়, এই বাধাগুলো যেন দূর হয়ে যায়। আজকে এই পার্লামেন্টে 50 জন নারী সদস্য শপথ গ্রহণ করার কথা ছিল, একজন করেন নাই। 49 জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আর একজন যিনি করেন নাই, তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের সঠিক প্রতিফলন হয়। 12 ফেব্রুয়ারির নির্বাচনই যার প্রমাণ। ডিসি সম্মেলন উদ্বোধন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সেবা হয়রানি মুক্ত করা সহ কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসকদের নিয়মিত বাজার তদারকির নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে যে কোনো পদে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বলেন, 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি না বাড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার। সম্মেলনে দ্রুতই স্বচ্ছতার সঙ্গে জনপ্রশাসনের শূন্য পদে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের একটা আমদানি নির্ভর রাষ্ট্রে জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। নতুন বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে বৈঠকের এজেন্ডায় ছিল নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন। ন্যূনতম 17 সিটের নতুন বৈদ্যুতিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূল্য সংযোজন কর 15%
বহাল রেখে, অর্থাৎ মোট কর ভার 15% বহাল রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান করা হয়। এই সুবিধা এবছর 30 জুন অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে। জনকল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের সচেষ্ট থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। রোববার রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। এ সময় জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে জেলা প্রশাসকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার তাকে জেলা প্রশাসকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে মাঠ প্রশাসনে আপনারা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। জেলা প্রশাসক সম্মেলনে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। বর্তমান সরকার ইতিমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য আপনাদেরও সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ করেছে সরকার। সংসদে জুলাই সনদ বাদে অন্য সব আলোচনা হয়েছে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই ধারা অব্যাহত থাকলে রাজপথে নামাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোববার সন্ধ্যায় এনসিপির জাতীয় কনভেনশনের সমাপনী সেমিনারে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধান সংস্কার দিয়ে সরকার সংকট তৈরি করেছে, তাদেরই নিরসন করতে হবে। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশন আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। মতিঝিলে শাপলা চত্বরে হত্যার ঘটনা তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, শুধু ঢাকাতেই অন্তত 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে রাত 11টার পর থেকেই চলে নারকীয় হত্যাকাণ্ড। এতে অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি। শুধু ঢাকাতেই নয়, 5 ও 6 মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম এবং শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালানো হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও জানান, তদন্তের 90% কাজ শেষ হয়েছে। আগামী 7 জুনের মধ্যেই দাখিল করা হতে পারে সারা দেশের হত্যার চিত্র সহ তদন্ত প্রতিবেদন। এ মামলায় 25 জনের বেশি আসামি হিসেবে থাকতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আসামি হতে পারেন সেই সময়ের নির্দেশনা দেয়া রাজনীতিবিদ, পুলিশ সহ অনেকেই। যে তথ্যটা আমি পেয়েছি সেটা ইনভেস্টিগেশন অফিসার এর পক্ষ থেকে এই তথ্যটা আমি পেয়েছি যে এই 32 জন ঢাকার বাইরে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে খুনের ঘটনা আছে। এটা হেফাজতের সদস্যদের যেখানে যেখানে ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শুধু সেই অংশটুকু আমরা আনবো। প্রায় 90% তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। বাকি তদন্ত কাজ আমাদের শিগগির শেষ করতে পারবো। রোববার সকাল 8টা পর্যন্ত হাম ও উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি 1166 জন। সংকট মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করেছে সরকার। এমন পরিস্থিতিতে রোববার ডিসি সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার লক্ষ্যমাত্রা 81% ইতোমধ্যে পূরণ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই 100% লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অপারেশন থিয়েটারে বিদ্যুৎ বিভ্রাট রোধে বিকল্প ব্যবস্থা রাখার পাশাপাশি অনিবন্ধিত ক্লিনিক ও ভেজাল ওষুধের দোকানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে 10 জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও
আল্লাহর মতে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন, শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনও চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কাভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে তথ্য মন্ত্রণালয়। রোববার সকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি শেষে কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। র্যালিটি রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবনে গিয়ে শেষ হয়। এ সময় মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী। সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার একটি টেকসই রোডম্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাধীন গণমাধ্যমের জন্য একটি কমিশন গঠনের অপরিহার্যতার উপরও জোর দেন তিনি। রোববার বিকেলে সিরটাপ মিলনায়তনে নোয়াব এবং সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তাড়াহুড়ো না করে একটি গ্রহণযোগ্য কমিশন গঠনের উপর জোর দিয়ে নোয়াব সদস্য ও সম্পাদকদের মতামতের ভিত্তিতে একটি পরামর্শক কমিটি গঠন করে কাজ এগিয়ে নেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী। অন্যদিকে অপতথ্য রোধে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান নোয়াব সভাপতি মতিউর রহমান। আর সরকারি কাঠামোর নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন সম্পাদক নুরুল কবির। আলোচনা সভায় বক্তারা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য সামনে নিয়ে আসতে যে ধরনের বাধার সম্মুখীন হন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের তার কাছে যে আমরা 22 দফা একটা প্রস্তাব দিয়েছে, উনি চেয়ে নিয়েছিলেন, কিন্তু তার একটিও বাস্তবায়ন হয় নাই। আমরা আশা করব যে বর্তমান সরকার যতখানি ওর ভিতরে দেয়া সম্ভব সেটা তারা বিবেচনা করবেন এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন। আমরাও ততদিন আপনাদের সঙ্গে এনগেজ করে এগিয়ে যাবার চেষ্টা করব। বাংলাদেশের সাংবাদিকতার ইতিবাচক বিকাশ সহ গোটা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সহযোগী শক্তি হিসেবে বুদ্ধিভিত্তিকভাবে আমরা সেই সহযোগিতা করার চেষ্টা করব। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। দেন সেই গণমাধ্যম কমিশন যখন গ্রহণযোগ্যভাবে জন্ম নিবে তখন তার কিন্তু একটা কর্তৃত্ব তৈরি হবে এবং অবশ্যই তার কর্মক্ষেত্রের মধ্যে রেগুলার ইনভেস্টিগেশনের পাশাপাশি আমরা এই ডিজিটাল এই জগৎকেও কিন্তু কীভাবে আনা যায় এবং সেক্ষেত্রে সর্বোচ্চ কী কী পদক্ষেপ নেওয়া যায় তাও কিন্তু নেওয়া সম্ভব। সাংবাদিক নির্যাতনের বাড়তি প্রবণতা এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আবারও আলোচনায় এসেছে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ 3 মাসেই দেশে সাংবাদিক নির্যাতনের অন্তত 106টি ঘটনা ঘটেছে। আর সবশেষ সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149 থেকে 152তে নেমে এসেছে। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এখন শুধু জাতীয় নয়, বৈশ্বিক ইস্যু। বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইস জোর দেন সংবাদ উৎসের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর। অন্যদিকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করেই জন আস্থা বাড়াতে হবে। আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, সরকার গণমাধ্যমকে এগিয়ে নিতে কাজ করছে, তবে গণমাধ্যমকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো চাপ আমরা অনুভব করছি না, সৌভাগ্যক্রমে। কতদিন সেটা থাকবে দেখা যাক, এখনো ভেরি আর্লি ডেজ, কিন্তু মালিকদের দিক থেকে সেটা আমরা দেখি। এই দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে, এটা আমি দেখতে চাই। এটা আমি আমার দায়িত্বের বাইরে থেকেও বলছি। আর দায়িত্ব থেকেও বলা যায় যে সরকারটা আসলে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়েছে, যে সরকারটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতে চায় আবার, তার তো মিডিয়ার সাথে কনফ্লিক্টে যাওয়ার স্টুপিডিটি, আমি তাই মনে করি।
পবিত্র ঈদুল আজহায় রাজধানীর 2 সিটিতে 27টি এবং দেশে 3,600টি হাট বসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর কোনো ঘাটতি নেই, চাহিদার তুলনায় গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। কওমি মাদ্রাসাকে সরকারি নীতিমালার আওতায় আনতে কাজ করছে সরকার। মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় যুক্ত করতে শীর্ষ আলেমদের সঙ্গে আলোচনা চলমান। রোববার সন্ধ্যায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। এছাড়াও সম্মেলনে আইনমন্ত্রী সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ফাইল মন্ত্রণালয়ে দ্রুত পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। স্ট্যান্ডার্ডাইজ করা, যেমন দাখিল এসএসসি, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরো রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আমরা চাই না তারা আলাদা থাকুক। কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব এবং সেখানে তাদেরকে ভিজিল্যান্ট থাকতে বলেছি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ এবং তারিকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল। চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী, সন্ত্রাসী এবং অনলাইন জুয়া ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। 1 মে থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং তাদের 94 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, সাঁড়াশি এসব অভিযানে 1,60,000 ইয়াবা, 200 কেজি গাঁজা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপদ নগরী নিশ্চিত করতে বসিলা, কারওয়ান বাজার সহ অপরাধীদের হটস্পট এলাকাগুলোতে পুলিশ ক্যাম্প এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। অনলাইন জুয়া এবং বিভিন্ন সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান কমিশনার। অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। 6টি ইসলামী ব্যাংকের নিয়োগ ও ছাঁটাই প্রক্রিয়া নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে, বিগত সময়ে অনিয়মের মাধ্যমে বিপুল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেসব নিয়োগপ্রাপ্তদের বড় অংশকে ছাঁটাই করা হয়। পুরো প্রক্রিয়া বিধিসম্মত ছিল কি না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তথ্য সংগ্রহ শুরু করেছে। অভিযোগ রয়েছে, এস আলমের নিয়ন্ত্রণাধীন সময়ে ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকে পরীক্ষা ছাড়াই হাজার হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়। পরে তাদের বড় অংশকে অযোগ্যতার অভিযোগে ছাঁটাই করা হয়। এতে ক্ষতিগ্রস্ত কর্মীরা চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনও করেন। এমন পরিস্থিতিতে পুরো বিষয়টি তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
তদন্ত প্রতিবেদন গভর্নরের কাছে জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আদালতেও তা উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানত ও পূর্ণ লভ্যাংশ ফেরত দেওয়ার দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে আমানতকারীরা। রোববার সকাল 11:30টার দিকে বিক্ষোভ করে আমানতকারীরা। শতাধিক গ্রাহক এতে অংশ নেন। প্রথমে বিক্ষোভকারীরা ইউনিয়ন ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে দেন, পরে ব্যাংকের ফটকে তালা লাগিয়ে দেন। এরপর তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষকে আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। এ সময় তারা বলেন, প্রায় 2 বছর ধরে তারা আমানত করা টাকার জন্য ঘুরছেন। সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না। তাদের বিক্ষোভের কারণে প্রভাব পড়ে ব্যাংক দুটির স্বাভাবিক লেনদেন কার্যক্রমে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2026 সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। রোববার 419 জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ফ্লাইট। বিশেষ এই ফ্লাইটটি সরাসরি মদিনায় যাওয়ায় খুশি যাত্রীরাও। তারা বলছেন, এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে। রাত 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশ বিমান যেন বিশ্বের বুকে পরিচিত হতে পারে, সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে সরকার। এখানে সরকারের সার্ভিস ডেলিভারি দেওয়ার সুযোগ আছে। সেই সেবাগুলি আপনাদের জন্য সহজলভ্য করা, আরামদায়ক করা, স্মুথ করা, এটি হচ্ছে সরকার হিসেবে আমাদের কাজ। খাদ্য নিয়ে অস্বচ্ছতা এবং কৃষকদের সাথে প্রতারণা প্রতিরোধে সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সন্ধ্যায় নেত্রকোনার মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এসব কথা বলেন তিনি। এ সময় গ্রামীণ অর্থনীতিকে সচল করতে কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ধানের ক্রয় কর্মসূচিকে এগিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কৃষক ভাইদের উন্নয়ন, তাদের আর্থিক সচ্ছলতা নিয়ে আসার জন্য উনি ইতিমধ্যেই কৃষি কার্ড চালু করেছেন এবং গ্রামের যারা মানুষ, যারা বিশেষত নিম্ন আয়ের, তারা যেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো পায়, এজন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। ইমাম মুয়াজ্জিনদের সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রচুর পরিমাণ অর্থ গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য আপনার খাল খনন, বৃক্ষরোপণ থেকে শুরু করে এক একটা কর্মসূচি নিয়ে আসা হচ্ছে। নেত্রকোনার দুর্গাপুরে কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের তেরিবাজার এলাকায় ওই ব্যক্তির নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে। রোববার ভোরে নেত্রকোনার মালনী এলাকা থেকে অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওয়াহিদুল ইসলাম। সে সময় একই এলাকার নূর মোহাম্মদকে শাসন করলে কথা কাটাকাটি হয়। সে সময় নূর মোহাম্মদ ধারালো ছুরি দিয়ে ওয়াহিদুলের পেটে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুরের শিশু ধর্ষণ মামলায় দাউদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় 11 বছরের এক শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে দাউদ আলী। অনেক খোঁজাখুঁজির পরে পরদিন সকালে অভিযুক্তের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করে। দাউদ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, আদালত এই রায় দেন। সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালে সক্রিয় ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 9। রোববার দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 9-এর সিইও তাজমিনুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল। নতুন কুড়ে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে 5 ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও 5 জনকে আটক করে র্যাব। অভিযানে আটককৃতদের কাছ থেকে 10টি মোবাইল ফোন এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
টাঙ্গাইলে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে গোপালপুরের হেমনগরের ছোট শাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছোট শাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি ওঠে। বিষয়টি জানাজানির পর উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিদ্যালয় থেকে পালিয়ে যান ওই শিক্ষক। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, রাতে মামলার পর উপযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। রাঙামাটিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছে পদবঞ্চিতরা। দাবি বাস্তবায়নে রোববার সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে তারা। সংক্ষুব্ধরা কমিটি বাতিলের দাবি জানিয়ে সড়কের টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এতে সড়কের দুই প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভার সামনে থেকে মিছিল বের করে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। দুপুর 2টার দিকে দলীয় নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে 2.5 ঘন্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা দেয়া না হলে হরতালের হুমকি দেন তারা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান। রোববার বেলা 12টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে EDCL বহির্ভূত দরপত্রের মাধ্যমে উচ্চ দামে নিম্নমানের ওষুধ ক্রয়, স্বাক্ষর জালিয়াতি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে থানায় জিডি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় 1 ঘন্টা ধরে ট্রেন অবরোধ করে রাখে এলাকাবাসী। দুপুরে জামালপুর দেওয়ানগঞ্জ রেলপথের অংশে শহরের শেখের ভিটা এলাকায় রেল লাইন অবরোধ করা হয়। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আটকা পড়ে। স্থানীয়দের দাবি, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় বাসা বাড়িতে পানি উঠে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। বারবার অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে ট্রেন অবরোধ করেছেন তারা। পরে পুলিশের মধ্যস্থতায় আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় তারা। কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুমকে আটকের 12 ঘন্টা পর ছেড়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার রাত 12টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে রোববার বেলা 12টার দিকে বেশ কিছু অভিযোগে বিএনপির এই নেতাকে শাসনগাছার নিজ বাসা থেকে আটক করে কোতোয়ালী থানায় নেয় ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে কোতোয়ালী থানা ঘেরাও করেন বিএনপির নেতাকর্মীরা। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে বাস চলাচল বন্ধ রাখে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা। বিকেল 3টার দিকে ওই টার্মিনাল থেকে বাস স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জে তক্ষক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের 2 জনকে 5,000 টাকা জরিমানা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় থেকে বাসে করে বিলুপ্ত প্রাণী তক্ষককে ঢাকায় পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় পাচারকারী চক্রের 2 সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
দ্বিতীয় বার্ষিক গলফ হাউস ডিপ্লোম্যাটিক কাপ গলফ টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলের জলশিরি গলফ ক্লাবে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলশিরি গলফ ক্লাবের ব্যাংকোয়েট হলে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ 76 জন গলফার জেনারেল ও ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দি গলফ হাউসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব অ্যাজমা দিবস 2026 উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপাইরেটরি মেডিসিন বিভাগের আয়োজনে হয়ে গেল দিনব্যাপী নানা অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার। এবার বিশ্ব অ্যাজমা দিবসের প্রতিপাদ্য ছিল অ্যাজমা আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য ইনহেলার জরুরি। হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতালের ঢাকার রেসপাইরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার এস.এম. আবদুল্লাহ আল মামুন ও AICU ও HDU বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল। সভাপতিত্ব করেন রেসপাইরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জিয়াউল হক। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে অ্যারিস্টো ফার্মা। নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ এমিরেটাসের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়েছে। ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার রাত 9:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়ামির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সেহলি সাবরিন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে সকাল 8:40। এদিকে নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 6 মে দুপুর 2টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনসুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। রাত পোহালেই পশ্চিমবঙ্গ সহ ভারতের 4টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। প্রতিটি রাজ্যে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সোমবার পশ্চিমবঙ্গের 293টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগে বাতিল হয় দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা আসনের ভোট। আগামী 21 মে ওই আসনে হবে ভোট গ্রহণ। ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে 3 স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনে নিরাপত্তা নিশ্চিতে গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জনসমাগম নিষিদ্ধে জারি করা হয়েছে 163 ধারা। 77টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। শুরুতে পোস্টাল ব্যালট এবং এরপর গণনা করা হবে EVM এর ভোট। ভোট গণনায় নিয়োজিত আছেন 4 শতাধিক পর্যবেক্ষক। দলীয় কর্মীদের ভোট গণনা কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান 2 প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। ভোট গণনার আগের রাতে রাস্তায় পড়ে থাকা ভিভিপ্যাটের স্লিপ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের নোয়াপাড়া বিধানসভা এলাকায়। নোয়াপাড়ার মধ্যমগ্রামের সুভাষনগর বাস স্ট্যান্ডে খোলা ময়দানে রাস্তার পাশে পড়েছিল EVM এ ভোট যাচাইয়ের স্লিপ, যা ওই আসনের গারুলিয়া পৌরসভার 29 নম্বর বুথের স্লিপ। রোববার সন্ধ্যার পর স্থানীয় এক দোকানদার রাস্তার পাশে বিপুল পরিমাণ স্লিপ দেখতে পান। দ্রুত এ ঘটনা ছড়িয়ে পড়ে চারপাশে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এর পেছনে তৃণমূলকে দায়ী করেছে বিজেপি ও CPIM। দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 2 জন আহত সহ অন্তত 20 জীবিতকে উদ্ধার করা হয়েছে। রোববার ভোর 4টার দিকে দিল্লির বিবেক বিহার এলাকার একটি 4তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে ভবনটির 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ভবনটির 3য় ও 4র্থ তলায় ছড়িয়ে পড়ে।
পরে দমকল বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চালানো হয় উদ্ধার অভিযান। এর মধ্যে 2 জনকে আহত অবস্থায় দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে এক বাসিন্দা দাবি করছেন যে এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়ার 30 দিনের আলটিমেটাম দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই সময়ের মধ্যে সামরিক অভিযান ও চুক্তি যে কোনো একটি ট্রাম্পকে বেছে নিতে হবে। এদিকে পাকিস্তানের মাধ্যমে নতুন করে 14 দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে ইরান। শুরুতে সংশয় জানালেও এখন প্রস্তাবটি পর্যালোচনা করে দেখবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরান অস্বাভাবিক কিছু করার চেষ্টা করলে দেশটিতে ফের হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জবাবে আইআরজিসির হুঙ্কার, যুদ্ধে ফেরত যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। এছাড়াও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে চলমান অবরোধের মাঝেও মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে $22 কোটি মূল্যের অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে বিশাল একটি ইরানি ট্যাঙ্কার। এছাড়াও অবরোধ শুরুর পর এখন পর্যন্ত 50টির বেশি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে বলে দাবি ইসলামী প্রজাতন্ত্রের। প্রবল বৃষ্টিতে ব্রাজিলের পেরনাম্বুকো এবং পারাইবা রাজ্যে অন্তত 6 জনের প্রাণ গেছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এর পরপর 22টি জরুরি সতর্কতা জারি করে ব্রাজিলের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে কোন্দে, জোয়াও পেসোয়া এবং কাম্পিনা গ্রান্দে। এর মধ্যে পেরনাম্বুকো এবং পারাইবায় সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। শনিবার এক বিবৃতিতে ভুক্তভোগীদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান টেস্ট দল। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শান মাসুদের দল। অবশ্য পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় টেস্ট দলের সব সদস্য আসেননি প্রথম বহরে। ফাইনাল ম্যাচ শেষ করে বাকি সদস্যরা ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ, আর সাদা পোশাকে দলটির কোচ হিসেবে থাকবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সিরিজের জন্য পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে আছে 4টি নতুন মুখ। 8 মে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, আর 8 দিন পর দ্বিতীয় শেষ টেস্ট হবে সিলেটে। দ্বিপাক্ষিক এই সিরিজটি 2025-27 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব মোহামেডানে অধিনায়কত্বের দায়িত্বে এবার তাওহিদ হৃদয়। কখনো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা না জিতলেও এবার চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী তিনি। দল নিয়ে সন্তুষ্টি জানানোর পাশাপাশি সুযোগ পেলে অলরাউন্ডার হিসেবে খেলার ভাবনাও জানিয়েছেন এই ক্রিকেটার। কাগজে কলমে ভালো টিম অনেক টিমই আছে ভালো, বাট আমরাও ভালো হয়েছে আমাদের টিমটা। বাট দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসাবে ভালো করতে পারি। ন্যাশনাল টিমে যেটা হয়ে গেছে যে ব্যাটসম্যানরা সবাই অফ স্পিন বল করে, তো আমি তো আমার ওইভাবে চান্স আসে না। বাট যদি প্রিমিয়ার লিগটাতে ভালো বল করতে পারি বা যদি অপরচুনিটি আসে 2-1 ওভার বোলিং করার, যদি করে ভালো করতে পারি, হয়তো বা সামনে সুযোগ আসলেও আসতে পারে। কোচ নিয়োগে সহযোগিতা দরকার হলে মন্ত্রণালয়কে পাশে পাবে বাফুফে। বাফুফে সংলগ্ন অ্যাস্ট্রোটার্ফে বিএসজেএ মিডিয়া কাপ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি কক্সবাজারে বাফুফের এক্সিলেন্স সেন্টার স্থাপনেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজার একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে। বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব।
বিএসজেএ মিডিয়া কাপ 2026-এ নিজেদের প্রথম ম্যাচে এটিএন নিউজকে 5-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে এখন টেলিভিশন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন এখন টিভির ফুটবলাররা। বেশ কিছু সুযোগ হাতছাড়া হলেও রেজাউল করিমের অ্যাসিস্টে প্রথম গোলের দেখা পান রাকিব আহমেদ। এরপর বক্সের বাইরে থেকে ফ্রি কিকে নিজের জোড়া গোল পূরণ করেন রাকিব। প্রথমার্ধের আগেই মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে লিওন গোল করলে 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এখন টিভি। বিরতি থেকে ফিরেও একই ধারায় খেলতে থাকে এখন টিভি। রাকিবের পাস থেকে গোল করেন রেজাউল। এরপর রেজার অ্যাসিস্টে শেষ গোলটি করেন আবুল কালাম সাকিব। 5-0 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে এখন টিভি। শেষ করছে এখন চার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।